আমার মেয়ে হওয়ার ঠিক ২ মাস আগেই তার বাবাই দুনিয়া থেকে চলে গেছে। গর্ভ অবস্থায় স্বামীকে পাশে পাইনি, তার উপরে স্বামী রেখে যাওয়া ৮ লাখ টাকার ঋণ। এত টাকা ঋণ কিভাবে শোধ করব? আর আমার সন্তানটাকে বাবা ছাড়া কিভাবে পৃথিবীতে নিয়ে আসবো? সে কিভাবে স্ট্রাগল করবে এই পৃথিবীতে? বাচ্চা জন্ম দেওয়ার সময় তার বাবাকে পাশে পাইনি, অথচ মাত্র ৪৫ দিনের বাচ্চাকে রেখে বাজারে বাজারে কাপড় বিক্রি করেছি, দোকানপাটে ঘুরে বেরিয়েছি। আমাদের সমাজে কোটি কোটি টাকার মালিক হলেও যার বাবা নেই তার কিন্তু কোনো মূল্য নেই। আমার নাম সাবিহা, আমার বাড়ি নীলফামারীতে, আমার শ্বশুর বাড়ি বাগেরহাটে। আমার স্বামীরা ২ ভাই ৩ বোন। আমার শ্বশুর এবং শাশুড়ি অনেক আগে মারা গেছে। ভাই বোনের দিক থেকে আমার স্বামী ৩ নাম্বার, তার আগেও ২ জন বোন আছে। আমার শ্বশুরের রেখে যাওয়া বিজনেস আমার স্বামী দেখাশোনা করতো। যেহেতু ব্যবসা বাণিজ্যের সম্পূর্ণ দায়িত্ব আমার স্বামীর উপরে ছিল, তাই সংসার চালানোর সম্পূর্ণ দায়িত্বটা আমার স্বামীর উপরেই ছিল। লাভ হোক অথবা লস, বোনেরা প্রত্যেক মাসে এসে তাদের ভাগের অংশটা নিয়ে চলে যেত। করোনাকালীন সময়ে আমার স্বামীর ব্যবসায় প্রায় ৫ লাখ টাকার মতো লস হয়ে যায়। এই লসটা আমার স্বামীর ভাই বোনেরা মেনে নিতে চায় না। তারা বলে আমার স্বামী নাকি টাকাগুলো একা খাওয়ার জন্য তাদেরকে মিথ্যা কথা বলছে। যে সময় পৃথিবীর সবগুলো কাজ বন্ধ হয়ে গেছে, সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে, ওই সময়টাতেও তারা আমাদের ঘাড়ে পাড়া দিয়ে সবগুলো টাকা নিয়েছে। এমন একটা পরিস্থিতিতেও তার ভাই বোনরা একটু ছাড় দেয়নি। একদিকে সংসার চালাতে হবে, আরেকদিনে ভাই বোনদের টাকাগুলো দিতে হবে। সবার টাকা পরিশোধ করার জন্য আমার স্বামী শেষ পর্যন্ত ৫ লক্ষ টাকা ঋণ নেয়। সবার অংশটুকু সবাইকে বুঝিয়ে দেওয়ার পরও আরো কিছু ঋণ থেকে যায় আমাদের। আর এইসব কারণে আমার স্বামী আস্তে আস্তে অসুস্থ হতে থাকে। ব্যবসায় কোনো উন্নতি না হওয়ার কারণে কোনোভাবে আমরা ঋণ পরিশোধ করতে পারছিলাম না। তারপরে ৫ লক্ষ টাকা থেকে আমাদের ৮ লক্ষ টাকা ঋণ হয়ে যায়। সময় মতো টাকা না দিতে পেরে ঋণ তো আরো বেড়েই যাচ্ছে। একদিকে সংসার চালাতে হচ্ছে, অন্যদিকে আবার বাড়ি ভাড়া। তার মাঝখানে আমিও প্রেগনেন্ট হয়ে গেছি, তাই চেক আপের খরচ বহন করা, আমাকে ভালো ভালো খাবার খাওয়ানো, সবকিছু মিলে আমার স্বামী অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আমি আমার স্বামীকে যথেষ্ট হেল্প করেছি। আমার বাপের বাড়ি থেকে দেওয়া সবগুলো গয়না আমি তার জন্য বিক্রি করে দিয়েছিলাম। আমি সব সময় আমার স্বামীকে বলতাম এইসব ব্যাপার নিয়ে বেশি চিন্তা করতে না, আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই তাকে সাহায্য করব, বাকিটা সবকিছু আল্লাহ দেখে নিবে। আমি মনে করতাম আমাদের পরিবারে যেহেতু একটা নতুন সদস্য আসছে, তাই এই সময় আমার থেকে বেশি আমার স্বামীর সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি, কারণ সে আমাকে দেখাশোনা করে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমার গর্ভাবস্থায় বাবু হওয়ার ২ মাস আগেই তার বাবা স্ট্রোক করে। ওই সময়টাতে আমার স্বামীর ভাই বোনরা আমার কাছ থেকে টাকা চাওয়া বন্ধ করেনি। সেই সময়টাতে আমাকে সান্ত্বনা দেওয়ার জায়গায় তারা আমাকে বারবার করে জিজ্ঞেস করছিল তার ভাই কোথায় কোথায় কি কি রেখে গেছে, আর তার বাবার কি কি সম্পদ আমি নিয়ে ফেলেছি। তারা এতটাই অমানবিক ছিল, আমার বাচ্চাটাকে দেখতে হাসপাতালেও আসেনি। অথচ এই মানুষগুলি একটা সময় আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসতো। যেহেতু আমার স্বামী পুরো সংসারটাকে চালাতো, দেখতো। আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল না, তারা সবাই আমার বাসাতে এসে দাওয়াত খেত। হাসপাতালেও আমাদের অনেক টাকা বিল হয়ে গেছিল। কোনো মতে সেই টাকাটা জোগাড় করে বাড়িতে ফিরে এসেছি। আমার বাপের বাড়ির অবস্থা তেমন একটা ভালো না। বিয়ের সময় তাদের পক্ষে যতটুকু সম্ভব আমাকে গয়না দিয়ে দিয়েছিল। বাপের বাড়িতে বসে বসে খাবো সেই অবস্থা ছিল না, তাই কোনো উপায় না পেয়ে বাচ্চার বয়স যখন মাত্র ৪৫ দিন, সেদিন থেকে আমার যাত্রা শুরু করলাম। আমার স্বামীর দোকানে সবগুলো মাল আমি বের করেছি, বস্তায় বস্তায় করে বাজারে বাজারে যেয়ে বিক্রি করে আসতাম। আমার মেয়ে সিজারে হয়েছিল, আর একজন সিজারিয়ান মা জানে সিজার করার পর হাঁটাচলা করতে কতটা কষ্ট লাগে। আর সেই সময় আমি ৪৫ দিন থেকে বস্তা টানা শুরু করেছিলাম। এসব কিছু দেখেও আমার জামাইয়ের ভাই বোনদের আমার জন্য একটু মন গলেনি। উল্টো তারা বলছিল আমার যেহেতু মেয়ে হয়েছে আর আমার স্বামী মারা গেছে, তাই তাদের সম্পদের কোনো অংশই আমি অথবা আমার মেয়ে পাবো না। আমার মাথায় তো তখন ৮ লক্ষ টাকার ঋণ ছিল, আমি কিভাবে সেই ঋণটা পরিশোধ করব সেই চিন্তাই করছিলাম। আমার মেয়েকে আমার মা দেখাশোনা করতো, আর আমি সারাদিন দোকানে দোকানে কাপড় বিক্রি করতাম। আমার স্বামীর দোকানে রেখে যাওয়া সবগুলো কাপড় আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে ফেলেছি। বিক্রি করে যে টাকাগুলো পেয়েছিলাম সেখান থেকে কিছু টাকা ঋণে দিয়েছি, আর কিছু টাকা তার ভাই বোনদেরকে দিয়েছি। এবং দোকানটা যেহেতু একদমই খালি হয়ে গেছিল, দোকানের কাগজগুলো তার ভাই বোনদের কাছে দিয়ে দিয়েছিলাম। আমার স্বামীর ভাগের টাকাটা দিয়ে আমি আরো কিছু কাপড় নিয়ে আসি। ভেবেছিলাম গ্রামের বাড়িতে যে বাড়িতে থেকে এগুলো বিক্রি করব, কিন্তু আমার স্বামীর ভাই বোনরা আমার মেয়েকে নিয়ে আমাকে সেই বাড়িতে উঠতেই দেয়নি। আমরা নাকি কোনো ভাগ পাবো না, আমার মেয়ের বাবার সম্পূর্ণ ভাগ নাকি তার ভাই বোনরাই পেয়ে যাবে। শেষ পর্যন্ত তাদের সম্পদের আশা না করে আমার সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে রাস্তায় নেমে যাই, আর তারপরে আমার সেই কাপড়গুলো দিয়ে আমি নিজে একাই বিজনেস শুরু করি। আলহামদুলিল্লাহ আমার সেই ছোট্ট বিজনেসটা এখন অনেক বড় হয়েছে। এখন আমার নিজেরই একটা দোকান আছে। অনেক সময় তো আমার বাড়ি থেকেও কাপড় নিয়ে যায়। ধীরে ধীরে আমার স্বামীর সবগুলো ঋণ আমি একাই শোধ করে ফেলেছি। আমার স্বামীর ভাই বোনরা তো আমাকে ১ টাকাও ছাড় দেয়নি, বরঞ্চ আমাকে আরো বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাই বোন যত আপন হোক, প্রত্যেকটা পুরুষের উচিত এমন ব্যবস্থা করে রাখা যেন তার অবর্তমানে তার স্ত্রী এবং সন্তানদের কোনো কিছু অভাব না হয়। এই গল্পটি আমাকে বাগেরহাট থেকে সাবিহা নামের একজন আপু পাঠিয়েছিল। ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।